ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কতটা অপমানিত হওয়ার পর তিনি অপমানিত হন। এখন এই যে ইটালিতে গেলেন, যাওয়ার আগে ওনার যখন শিডিউল টিডিউল তৈরি হলো, যখন এই শফিকুল ইসলাম যখন বললেন যে 12 তারিখে উনি রওনা হবেন, ফেরার তারিখটা বললেন না, আমি তখন একটা ভিডিও করেছিলাম 6 তারিখে। সেখানেই আমি বলেছিলাম যে উনি পোপের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, লিও 14, এখন বর্তমান যিনি পোপ ভাটিকানের লিও 14, তাকে ধরে তিনি ম্যাক্রনকে একটা অনুরোধ করাবেন যাতে ফ্রান্সে তার একটু থাকার জায়গা হয়। আসলে এই যে ভিজিটটা না, এটা দেখানো হচ্ছে, ওটা দেখানো হচ্ছে, এসব হচ্ছে ফালতু ব্যাপার। আসলে ওনার আশ্রয়স্থল খোঁজার জন্য উনি এই ভিজিটটা করছেন, সেটা আমরা অনেক আগেই খবর পেয়ে গেছি। আমি 6 তারিখে এটার ওরে ভিডিও করেছিলাম, আপনারা দেখে নিতে পারেন। আগাম বলে দিই তো, তাই আপনাদের মনে হয় কই হচ্ছে না। তো তাই এখন আপনারা জানতেই পারছেন যে ইতালিতে গিয়েছেন, উনি পোপের সঙ্গে দেখা করবেন। আদৌ লিও 14 কে দেখা করবেন? কারণ ইটালির প্রেসিডেন্ট, ইটালির প্রধানমন্ত্রী যে মেলোনি, জর্জিয়া মেলোনি, তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর একটা দারুণ সখ্যতা রয়েছে। তার ছবি টবিও আমি কালকে দিয়ে ভিডিও করেছিলাম। ডক্টর ইউনূসের ছবিটা দিইনি, অন্যকে আর অপমানিত আমি করতে চাই না। উনি এখন অফ রোডের যাত্রী, মানে ওই যে খানা খন্দ গর্তে ভর্তি যে রাস্তায় একটা ভাঙা গাড়ি নিয়ে তিনি ঝপাং ঝপাং করতে করতে যাচ্ছেন, ওই গর্তগুলো পড়ছে আর একটা করে ঝাঁকানি হচ্ছে, তার মানে উনি একবার করে অপমানিত হচ্ছেন। এখনো পর্যন্ত তিনি 14টি দেশ বোধহয় ভ্রমণ করেছেন, যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানেই অপমানিত হয়েছেন। কোন রাষ্ট্রনেতা তার সঙ্গে দেখা করেনি, মেলোনিও তার সঙ্গে দেখা করেন। জানি না এখানে নরেন্দ্র মোদী কি কাঠি বাটি বেড়েছেন, তাও তো আমি জানি না, এগুলো তো আর আমাদের জানার কথা নয়। কিন্তু মেলোনির অফিস তো ফোনই ধরেনি, এমন অবস্থা। সেইখানে পোপ দেখা করবেন লিও 14, আমার তো কেমন সন্দেহ লাগছে। আর পোপ বললেও আমাদের ম্যাক্রন সেটা মানবেন কি মানবেন না, সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। কারণ ফ্রান্সের অবস্থা এমনিতেই খুব খারাপ, দাঙ্গা ফাঙ্গা চারদিকে হচ্ছে। এই মুসলিম ভার্সেস ইউরোপিয়ান যারা রয়েছে, ফ্রান্সের অধিবাসী, তাদের মধ্যে একটা দাঙ্গা ফাঙ্গা হচ্ছে। আর সেই মুহূর্তে একটা স্বৈর শাসককে সেই দেশে স্থান দেওয়া, সেটাতে মানে সেটা হবে কি আগুনে ঘি পড়ার মতো। কারণ বাংলাদেশের যা অবস্থা এখন, আর শুধু আমরা জানি তা নয়, সারা পৃথিবীর লোক জানে। আমি ভারতের কথা পরে আসছি, যেটা দিয়ে আপনার হেডিংটা দেখছেন। এখন এই অফ রোড দিয়ে হাঁটতে, গাড়িতে যেতে যেতে উনি যত ঝাঁকুনি খাচ্ছেন, তত উনি বুঝতে পারছেন ওনার উইকেট ক্রমশ মানে ভঙ্গুর হয়ে আসছে, বল মারাত্মক ঘুরছে, পুরো ঘূর্ণি আসছে। এই অবস্থায় উনি এখন দোলাচলে আছেন যে দেশে ফিরবেন কি ফিরবেন না। আচ্ছা, আমি ওই ভিডিওতে একটা কথা বলেছিলাম যে হয় উনি যাওয়ার পথে অথবা ফেরার পথে উনি ভারতে কারোর সঙ্গে দেখা করতে চান। এবার আমি ভেতরের গল্পটা আপনাদের কালকে বলি। কালকে যে খবরটা আমি পেয়েছি সেটা হচ্ছে আপনাদের খলিলুর রহমান, তিনি আমাদের বিদেশ দপ্তরে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন এবং প্রধানমন্ত্রীর সচিবকেও ফোন করেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে একটা 5 মিনিট যে সাক্ষাৎ হয়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। ঠিক তেমনই উত্তর দেওয়া হয়নি জয়শঙ্করের অফিস থেকেও। তার মানে একেবারে ভারতবর্ষ পাত্তাই দিচ্ছে না।
ভারতবর্ষ ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না। এই যে আপনার পিস মিটিং হচ্ছে না ইজিপ্টে, সেই পিস মিটিং এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো যাননি, জয়শঙ্করজিকে পর্যন্ত পাঠাননি, পাঠিয়েছেন বিদেশ দপ্তরের একজন প্রতিমন্ত্রীকে, যার কোনো কাজ থাকে না। একটা ছোটখাটো দল থেকে নেওয়া হয় তো গভর্নমেন্ট করার জন্য, এনডিএ, তা একটা মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হয়, ওই কলম পেশার কাজ, তাকে পাঠিয়ে দিয়েছেন। তাহলে ভারতবর্ষ 2 পয়সার দাম দিচ্ছে না আমেরিকাকে। যে ভারতবর্ষ 2 পয়সার দাম দেয় না আমেরিকাকে, সে বাংলাদেশকে কি দাম দেবে? তারপরে তো বাংলাদেশ তো ওখানে বসে, বিদেশে বসে যেখানে গিয়েছেন সেখানে ভারতবর্ষ সম্পর্কে উনি বিষোদ্গার করেছেন। আবার ভারতবর্ষে এসে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়ার জন্য তিনি বিভিন্ন দপ্তরে খলিলুরকে দিয়ে যোগাযোগ করাচ্ছেন। তাই বলছি, আর কত অপমানিত হলে তবে তিনি বুঝবেন তিনি অপমানিত হয়েছেন। তার এই অফরোডের গাড়ি চলা আর ঝাঁকানি, তাতে কিন্তু ওনার ইমেজ মারাত্মক রকমের ক্ষতি হচ্ছে। ওনার অবস্থাটা কেমন হয়েছে আমি আপনাদের বলি, একটা গল্প ছলে বলছি, এটা বাস্তবেও আপনারা তো দেখেছেন। কারণ আমাদের এখানে কলকাতা শহরে আগে প্রচুর জায়গা ছিল, এখন আর জায়গা টায়গা নেই। এখন আমাদের কমিউনিটি হল ভাড়া করে, যেমন আমার ছেলের বিয়েতেও কমিউনিটি হল ভাড়া করতে হচ্ছে, হল ভাড়া করে সেখানে বিয়ে দিতে হচ্ছে। কারণ এখানে মাটি নেই, সব একেবারে বাড়ি হয়ে গেছে, লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট হয়ে গেছে। তা যখন আগে সামিয়ানা টানিয়ে যখন এই সমস্ত বিয়ে থা হতো না, তখন হালুইকরের সঙ্গে একটা লোক থাকতো বাঁশের লাঠি নিয়ে, তাকে বলতো তারণদার, নাম ছিল তারণদার। তার কাজ ছিল কি, গেটের সামনে এবং চৌহদ্দিতে সে লাঠি নিয়ে ঘুরে বেড়াতো, পাড়ার যত নেড়ি কুত্তা আছে সেই নেড়ি কুত্তাগুলো এসে বিয়ে বাড়ির সামনে ওখানে ভিড় বাড়াতো। আর ওই তারণদার কি করতো, যখনই দেখতো তখনই আচ্ছা করে লাঠি দিয়ে পেটাতো, পেটালে পরে কুকুরগুলো পালিয়ে যেত। আবার হয়তো 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট বাদে আবার দল বেঁধে ওই হাড্ডি খাওয়ার জন্য চলে আসতো। এদের হাজার মারো এই কুত্তাদের, সেই কুত্তারা কিন্তু যাবে না, ওদের গো হাড্ডি না পাওয়া পর্যন্ত ওরা যাবে না। এখন তো আমাদের এখানে নির্বীজকরণ ফরণ হওয়ার পরেতে এখন আমাদের নেড়ি অনেক কমে গেছে, অনেক কমে গেছে, প্রায় 60% নেড়ি কমে গেছে, সব নির্বীজকরণ করে দেওয়া হয়েছে। ওই জন্য নেড়িদের সন্তানাদি খুব একটা হয় না, কারণ এরা রাত্রিবেলা লোককে চলতে দেয় না, যখন তখন তেড়ে আসে, কামড়ে দেয়, তারপরে রাস্তাঘাটে বাস সেবা করে। আমাদের এখানে ঘন ঘন গাড়ি যাতায়াত করে, ব্যস্ত রাস্তায় পারাপার হয়, ফলে আমাদের এখানে নেড়ি কুত্তা কমে গেছে। কিন্তু বাংলাদেশে শুনছি তো নেড়ি কুত্তা অনেক বেড়ে গেছে। আবার নেড়ি কুত্তাদের তাড়ানোর জন্য সে তারণদারও নেই। আর এই এখন না আমাদের ইউনুস সাহেব হয়ে গেছে কি, সেই এরকম হয়ে গেছে, হাড্ডি যেখানে পাবে, হাড্ডির জন্য ইউনুস সাহেব, হাড্ডিটা হচ্ছে একটা ছবি, যার সঙ্গে তার সঙ্গে হোক একটা ছবি ওনার চাই। সে ইটালির মেয়রের অফিসে গিয়ে একটা কাতারের সোফায় বসে তো ছবি তুললো, ওনার ছবি একটা চাই। উনি এনার সঙ্গে দেখা করেছেন, তারপর মানে ওটাকে এস্টাবলিশ করা যে উনি কোথাও গিয়েছেন, কারোর সঙ্গে দেখা করেছেন। আসল কথাটা হচ্ছে উনি আশ্রয় সন্ধান করে বেড়াচ্ছেন, কারণ ওনার বুঝে গেছেন পিছে ঘূর্ণি ধরেছে, পিছে ফাটল ধরেছে, বল বাই বাই করে ঘুরছে, কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই, কোন সময় গতি পড়ে যায়। তা এখন উনি, আমি তখন সেই 6 তারিখের ভিডিওটাতে বলেছিলাম যে এখন উনি দোলাচলে রয়েছেন, যে আদৌ ফিরবেন না ফিরবেন না। যদি দেখেন যে উইকেটের প্রচন্ড রকম ঘূর্ণি, তাহলে কিন্তু ওনার আসার কিন্তু ডেট কিন্তু ঘোষণা করা হয়নি, ডেটটা কিন্তু উৎস রাখা হয়েছে।
তো আমি এই যে আমি আমাদের দেশের এই যে দেরি কুত্তার গল্প করলাম, এর সঙ্গে কিন্তু আমি কারণ মেলাতে চাইছি না। আমি একটা উদাহরণ দিলাম যে হাড্ডির লোভ আর ইউনূস সাহেবের ছবির লোভ। আর যে নিজেকে একবার একটা মেয়রের সঙ্গে বসিয়ে দেয়, তার গেটকে যখন নিচে নামিয়ে দেয়, তাহলে প্রধানমন্ত্রী তাকে ভ্যালু দেবে কেন? একটা ছোট একটা স্টেটের একটা শহরের একটা মেয়র, তাও দেখলাম তিনি একটা সিঙ্গেল চেয়ারে, তার যে সহকারী তিনি একটা সিঙ্গেল চেয়ার মানে সোফায়, আর উনি বসে আছেন লোক লস্কর সমেত সমস্ত লম্বা লাইন দিয়ে যে সোফাগুলো আছে সেই সোফারে একটা কাতারে বসে আছেন। ওনার একটা সিঙ্গেল সোফাও জোটেনি। শুরু করেছিলাম কবির কবিতা দিয়ে, কতটা পথ চললে পরে প্রতীক হওয়া যায়, আর কতটা অপমানিত হলে তবে অপমানিত হওয়া যায়। ডক্টর ইউনূসের ক্ষেত্রে সেটা হচ্ছে একদম প্রযোজ্য। কারণ ভারতবর্ষ এখন এমন একটা অবস্থানের মধ্যে রয়েছে, যে কোনো সময় যা কিছু হতে পারে। তাই এর মধ্যে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে ভারতবর্ষ আর জটিলতা বাড়াতে চায় না। ভারতবর্ষ নিজের অবস্থান ঠিক করে নিয়েছে, কি করে কি করবে সব অবস্থান ঠিক করা হয়ে গেছে। যে কোনো দিন যে কোনো সময় হয়তো কিছুদিনের মধ্যে দেখতে পাবেন শেখ হাসিনা বিদেশ শুনে গিয়েছেন। ফলে এখন ডক্টর ইউনূস, জল যখন নাকের ওপরে উঠে গিয়েছে, ডক্টর ইউনূস এখানে এসে কোনো ডাল গলাতে পারবেন না। ডক্টর ইউনূসকে কেউ পাত্তাও দেবেন না। সবাই ভালো। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে যে ভয়াবহ সহিংসতা, অরাজকতা, নৈরাজ্য, বীভৎস অবস্থা, পুলিশ হত্যা, সাধারণ মানুষ হত্যা, সরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া, লুণ্ঠন করা, গণভবন লুণ্ঠন, সংসদ ভবন লুণ্ঠনের যে ভয়ঙ্কর ঘটনা, সেই ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনালে বিচার চলছে। সেই বিচারের একটি অংশ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ওই আন্দোলনকে, ওই সহিংস আন্দোলনকে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করে একটা বিচার চলছে। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান কামাল, মহাপুলিশ পরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এই তিনজনের বিচার চলছে। বিচার প্রায় শেষ প্রান্তে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে বুঝিয়ে শুনিয়ে প্রলোভন দেখিয়ে নির্যাতনের মুখে রাজসাক্ষী করা হয়েছে। তিনি বিভিন্ন স্টেটমেন্ট দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। আর অপর দুইজন এই বিচারের সঙ্গে আদালতে নেই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। সাক্ষ্য পর্ব শেষ করে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তার যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। সেই যুক্তিতর্কের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজ আমি কথা বলছি। কিভাবে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এই তিনজন আসামি হলেন, সেটাকেই তিনি ব্যাখ্যা করেছেন। আমি সেই ব্যাখ্যার আলোকেই কথা বলছি। তিনি বলেছেন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিস, অর্থাৎ ঊর্ধ্বতন কমান্ডারের দায় দায়িত্ব। এই অভিযোগে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে জনাব আসাদুজ্জামান কামাল এবং পুলিশ প্রধান হিসাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দায় অস্বীকার করতে পারেন না। সুপিরিয়র রেসপন্সিবিলিটিস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায় এবং দায়িত্ব, আইনের ভাষায় সুপিরিয়র রেসপন্সিবিলিটিস। সে কারণে যারা গুলি করেছে, যারা সহিংসতা করেছে, যারা তাদের কথিত মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের সুপিরিয়র ছিলেন শেখ হাসিনা, সুপিরিয়র ছিলেন আসাদুজ্জামান কামাল, সুপিরিয়র ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেজন্য তারা অপরাধী, তাদের বিচার করা হচ্ছে। তিনি আরো বলেছেন
অনেক পুলিশ গুলি করেছে, অনেক পুলিশ অন্যায় করেছে, আমরা গণহারে তাদের ধরছি না, আমরা কমান্ডিং লেভেলের যারা তাদেরকে ধরছি। প্রশ্নটা এখানেই, প্রধানমন্ত্রী কমান্ড দিয়েছেন কিনা, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন কিনা, সেটা অনেক আলোচনা, অনেক বিবেচনার বিষয়। কারণ পুলিশের কে কোথায় কি দায়িত্ব পালন করবেন এটা কারো কমান্ড দেওয়ার কোনো আবশ্যকতা নাই, আইনে আছে এবং তাদের উপর দায়িত্ব দেওয়া আছে। কিন্তু প্রাসঙ্গিক বিষয়টা হচ্ছে সেনাবাহিনীর রাস্তায় দায়িত্ব ছিল ওই সহিংসতাকালীন সময়ে। জাতিসংঘের যে রিপোর্টটি, সেই রিপোর্টে সেনাবাহিনীর ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে এবং সেনাবাহিনীর প্রধান যিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তারা যাত্রাবাড়ির ভয়াবহ নৈরাজ্য, সহিংসতা, নাশকতা পরিদর্শন করতে গিয়ে সেই বিভৎসতার উপরে বক্তব্য রেখেছিলেন। পুলিশ যদি আইজিপির নির্দেশে রাস্তায় নেমে থাকে, সেনাবাহিনী নিশ্চয়ই সেনাপ্রধানের নির্দেশের বাইরে রাস্তায় যায়নি। এবং জাতিসংঘের রিপোর্টে যেভাবে অভিযুক্ত করা হয়েছে ল এনফোর্সিং এজেন্সিকে, তার ভিতরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, র্যাব, তার ভিতরে সেনাবাহিনী আছে এবং ওই রিপোর্টে বারবার উল্লেখ করা হয়েছে কিভাবে সেনাবাহিনী কি দায়িত্ব পালন করেছে, আকাশে, নিচে, রাস্তায়, সবখানে। র্যাবের ভিতর সেনা সদস্যরা রয়েছে, সেনাবাহিনীর ডাইরেক্ট যারা রাস্তায় ডিউটিতে ছিলেন তারা সেখানে রয়েছেন। তাহলে পুলিশের হাইকমান্ড যদি পুলিশের আইজিপি হন, স্বরাষ্ট্রমন্ত্রী হন, তাহলে সেনাবাহিনীর হাইকমান্ড সুপিরিয়র রেসপন্সিবিলিটিস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কিভাবে এড়িয়ে যাবেন, এটা ফৌজদারি আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণ এবং অভিমত। আপাতত তাকে স্পর্শ করা হচ্ছে না। বিদেশে থাকা 3 জন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ার, ইলিয়াস হোসেন এবং অপর কয়েকজন অবসরপ্রাপ্ত বা চাকরিচ্যুত সেনা কর্মকর্তারা বারবার দাবি জানাচ্ছেন জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করতে হবে। দেশের অভ্যন্তরে এই শিবিরের লোকরা জেনারেল ওয়াকারের বিরুদ্ধে সোচ্চার। এমনকি এনসিপির নেতারা, এবি পার্টির নেতারা বিভিন্ন ফোরামের, অর্থাৎ জেনারেল ওয়াকারকে গ্রেপ্তার করা এবং এই দায়ে অভিযুক্ত করার দাবি সোচ্চার হয়ে উঠেছে। অতীতেও কিন্তু এই ট্রাইব্যুনালে এখন যাদের বিচার হচ্ছে তাদের বিচারের পূর্বে কিন্তু এমন একটি দাবিকে জোরালো করানো হয়েছিল। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি নির্ভর করেছিলেন অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া সহ সাবেক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর এবং অন্যান্যদের উপর। প্রভাবিত হয়েছিলেন তাদের দ্বারা। তারা কারা? একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের আন্দোলনে যারা ডাইরেক্ট ইনভলভ। একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনি আর একটি সরকার গঠনের জন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগের দায়িত্ব দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবরকে। কে আপনাকে এই পরামর্শ দিয়েছিল? কোন আইনে একটি সরকার বিদ্যমান থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের প্রক্রিয়ার ভিতরে আপনি গেলেন? কার নির্দেশে? কোন অথরিটিতে? সে প্রসঙ্গটা কিন্তু শেষ হয়ে যায়নি। ক্যান্টনমেন্টে কাদের ডেকে এনেছিলেন? আইনে দ্বারা নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল এবং তার প্রধানকে আপনি আদব তমিজের সঙ্গে কিভাবে নাম উচ্চারণ করেছিলেন আমি আর সেটা বলতে চাই না। নিষিদ্ধ ঘোষিত সংগঠন নিয়ে আপনি নির্বাচিত একটি সরকারের পরিবর্তে একটি সরকার গঠন প্রক্রিয়া শুরু করেছিলেন। এই কৈফিয়ত কিন্তু একদিন আপনাকে দিতে হবে যে কোন আইনে, কার পরামর্শে একটি সরকার থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের প্রক্রিয়ায় আপনি গেলেন। তার পরবর্তীতে আপনি সেই সব দলের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন, টেলিফোনে কথা বলছেন, হাসপাতালে যাচ্ছেন, আপনার দপ্তরে ডাকতেছেন,
আর দেশটা যারা স্বাধীন করলো, আপনাকে যারা সেনাপ্রধান করলো, তাদের উপর যে নিবর্তনমূলক নির্যাতন, বর্বরতা, নারকীয়তা হচ্ছে, এমনকি বাঙালি জাতির সবচেয়ে শ্রদ্ধার সমস্ত অর্জনের সূতিকাগারের যে পবিত্র স্থানটি ৩২ নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, তখনও কিন্তু আপনি সেনাপ্রধান এবং আপনার আর্মিরা সেখানে দাঁড়ানো ছিল। আপনি কি ভেবেছেন শেষ রক্ষা হবে? আমি যদি চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের আর্গুমেন্টকে মূল্যায়ন করি, তিনি বলেছেন যে কোনো অপরাধের দায় শুধু যিনি অপরাধ করছেন তার না, তার সুপিরিয়র অথরিটি যারা ছিলেন, সুপিরিয়র রেসপন্সিবিলিটিস যার আছে, সেখান থেকে আপনার কি পরিত্রাণ হবে? আমার তো মনে হয় ওরা আপনাকে পরিত্রাণ দেবে না। আমার শুধু না, অনেকেরই আশঙ্কা, সে আশঙ্কার সঙ্গে আমি একমত। কারণ বাংলাদেশের ইতিহাসে না, ভারত উপমহাদেশের ইতিহাসে একসঙ্গে এতগুলি জেনারেলকে একটি সিভিল কোর্ট বা একটা অন্যরকম একটা কোর্ট যেটা আর্মির বাইরের, সেই কোর্টের থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছাবার পূর্বে তাদেরকে গুটিয়ে নিয়ে এসে হেফাজতে আটকালেন। ততক্ষণ পর্যন্ত কোনো কাগজই আপনারা পাননি। কি হতে যাচ্ছে? আপনি সেনাপ্রধান হিসাবে কোথায় নিয়ে যাচ্ছেন বাংলাদেশকে? কোথায় নিয়ে যাচ্ছেন সেনাবাহিনীকে? আপনি কি কারো ফাঁদে পা দিয়েছেন? এমন প্রশ্ন কিন্তু অনেকের। জেনারেল ওয়াকারুজ্জামান, আপনি নিঃসন্দেহে একজন ভদ্রলোক, আপনি একজন সৎ মানুষ, আপনি একজন নামাজি মানুষ, কিন্তু সংবিধান সম্মত যে শপথ আপনি নিয়েছিলেন, জীবনের বিনিময় হলেও আপনি রাষ্ট্রপতি, সংবিধান এবং বাংলাদেশকে রক্ষা করবেন। তো সংবিধান তো একটা বই আর কাগজ না, সাংবিধানিক বিধি ব্যবস্থা রক্ষা করবেন। সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে কি আপনি রক্ষা করায় ভূমিকা রেখেছিলেন? বাংলাদেশকে রক্ষা করায় কি আপনার ভূমিকা আছে? রাষ্ট্রপতিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে সেটা রক্ষায় কি কোনো ভূমিকা দৃশ্যমান? রাষ্ট্রপতির সব স্টাফ তুলে নেওয়া হয়েছে, তার প্রেস উইং তুলে নেওয়া হয়েছে, তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে, যেটা রাষ্ট্রদ্রোহিতা, যেটা ফৌজদারি অপরাধ। আপনাকে, আপনার ডিজিএফআই কে, ক্যান্টনমেন্টকে গালিগালাজ করা হচ্ছে। আপনি কি সেখানে দায়িত্ব পালন করছেন? আপনি কি শপথ রক্ষা করছেন যে আমি প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশ, বাংলাদেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের সংবিধান রক্ষা করব? আপনার নিয়োগকর্তা যারা, আপনি কি তাদের সাংবিধানিক যে প্রোটেকশন দেওয়ার কথা সেটা দিয়েছিলেন? অনেকেরই ধারণা ধীরে ধীরে আপনার জন্য সময় তৈরি করছে এই যারা এখন সুপিরিয়র রেসপন্সিবিলিটিজ এর অভিযোগে পুলিশের আইজিপি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করে বিচার করছেন। আর্মি যারা রাস্তায় ছিল তাদের সুপিরিয়র অথরিটি হিসাবে আপনাকে ডাকবে, সে সময় বোধহয় খুব দূরে না। কেউ কেউ বলে আপনি কি সব কুল হারালেন? শুভকামনা। কতটা অপমানিত হওয়ার পর তিনি অপমানিত হন। এখন এই যে ইটালিতে গেলেন, যাওয়ার আগে ওনার যখন শিডিউল টিডিউল তৈরি হলো, যখন এই শফিকুল ইসলাম যখন বললেন যে 12 তারিখে উনি রওনা হবেন, ফেরার তারিখটা বললেন না, আমি তখন একটা ভিডিও করেছিলাম 6 তারিখে। সেখানেই আমি বলেছিলাম যে উনি পোপের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, লিও 14, এখন বর্তমান যিনি পোপ ভাটিকানের, লিও 14, তাকে ধরে তিনি ম্যাক্রনকে একটা অনুরোধ করাবেন যাতে ফ্রান্সে তার একটু থাকার জায়গা হয়। আসলে এই যে ভিজিটটা না, এটা দেখানো হচ্ছে, ওটা দেখানো হচ্ছে, এসব হচ্ছে ফালতু ব্যাপার। আসলে ওনার আশ্রয়স্থল খোঁজার জন্য উনি এই ভিজিটটা করছেন, সেটা আমরা অনেক আগেই খবর পেয়ে গেছি। আমি 6 তারিখে এটার ওরে ভিডিও করেছিলাম,
আপনারা দেখে নিতে পারেন। আগাম বলে দিই তো, তাই আপনাদের মনে হয় কই হচ্ছে না তো। তাই এখন তো আপনারা জানতেই পারছেন যে ইতালিতে গিয়েছেন, উনি পোপের সঙ্গে দেখা করবেন। আদৌ লিও 14 কি দেখা করবেন? কারণ ইটালির প্রেসিডেন্ট, ইটালির প্রধানমন্ত্রী যে মেলোনি, জর্জিয়া মেলোনি, তার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর একটা দারুণ সখ্যতা রয়েছে। তার ছবি টবিও আমি কালকে দিয়ে ভিডিও করেছিলাম। ডক্টর ইউনূসের ছবিটা দিইনি, অন্যকে আর অপমানিত আমি করতে চাই না। উনি এখন অফ রোডের যাত্রী, মানে ওই যে খানা খন্দ গর্তে ভর্তি যে রাস্তায় একটা ভাঙা গাড়ি নিয়ে তিনি ঝপাং ঝপাং করতে করতে যাচ্ছেন, ওই গর্তগুলো পড়ছে আর একটা করে ঝাঁকানি হচ্ছে, তার মানে উনি একবার করে অপমানিত হচ্ছেন। এখনো পর্যন্ত তিনি 14টি দেশ বোধহয় ভ্রমণ করেছেন, যেখানে যেখানে গিয়েছেন সেখানে সেখানেই অপমানিত হয়েছেন। কোন রাষ্ট্রনেতা তার সঙ্গে দেখা করেনি, মেলোনিও তার সঙ্গে দেখা করেন। জানি না এখানে নরেন্দ্র মোদী কি কাঠি বাটি বেড়েছেন, তাও তো আমি জানি না, এগুলো তো আর আমাদের জানার কথা নয়। কিন্তু মেলোনির অফিস তো ফোনই ধরেনি, এমন অবস্থা। সেইখানে পোপ দেখা করবেন লিও 14, আমার তো কেমন সন্দেহ লাগছে। আর পোপ বললেও আমাদের ম্যাক্রন সেটা মানবেন কি মানবেন না সেটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। কারণ ফ্রান্সের অবস্থা এমনিতেই খুব খারাপ, দাঙ্গা ফাঙ্গা চারদিকে হচ্ছে। এই মুসলিম ভার্সেস ইউরোপিয়ান যারা রয়েছে, ফ্রান্সের অধিবাসী, তাদের মধ্যে একটা দাঙ্গা ফাঙ্গা হচ্ছে। আর সেই মুহূর্তে একটা স্বৈর শাসককে সেই দেশে স্থান দেওয়া, সেটাতে মানে সেটা হবে কি আগুনে ঘি পড়ার মতো। কারণ বাংলাদেশের যা অবস্থা এখন, আর শুধু আমরা জানি তা নয়, সারা পৃথিবীর লোক জানে। আমি ভারতের কথা পরে আসছি, যেটা দিয়ে আপনার হেডিংটা দেখছেন। এখন এই অফ রোড দিয়ে হাঁটতে, গাড়িতে যেতে যেতে উনি যত ঝাঁকুনি খাচ্ছেন, তত উনি বুঝতে পারছেন ওনার উইকেট ক্রমশ মানে ভঙ্গুর হয়ে আসছে, বল মারাত্মক ঘুরছে, পুরো ঘূর্ণি আসছে। এই অবস্থায় উনি এখন দোলাচলে আছেন যে দেশে ফিরবেন কি ফিরবেন না। আচ্ছা, আমি ওই ভিডিওতে একটা কথা বলেছিলাম যে হয় উনি যাওয়ার পথে অথবা ফেরার পথে উনি ভারতে কারোর সঙ্গে দেখা করতে চান। এবার আমি ভেতরের গল্পটা আপনাদের কালকে বলি। কালকে যে খবরটা আমি পেয়েছি সেটা হচ্ছে আপনাদের খলিলুর রহমান, তিনি আমাদের বিদেশ দপ্তরে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন এবং প্রধানমন্ত্রীর সচিবকেও ফোন করেছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে একটা 5 মিনিট যে সাক্ষাৎ হয়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কোনো উত্তর দেওয়া হয়নি। ঠিক তেমনই উত্তর দেওয়া হয়নি জয়শঙ্করের অফিস থেকেও। তার মানে একেবারে ভারতবর্ষ পাত্তাই দিচ্ছে না, ভারতবর্ষ ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না। এই যে আপনার পিস মিটিং হচ্ছে না ইজিপ্টে, সেই পিস মিটিং এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো যাননি, জয়শঙ্করজিকে পর্যন্ত পাঠাননি, পাঠিয়েছেন বিদেশ দপ্তরের একজন প্রতিমন্ত্রীকে, যার কোনো কাজ থাকে না। একটা ছোটখাটো দল থেকে নেওয়া হয় তো গভর্নমেন্ট করার জন্য, এনডিএ, তা একটা মন্ত্রিত্ব দিয়ে দেওয়া হয়, ওই কলম পেশার কাজ, তাকে পাঠিয়ে দিয়েছেন। তাহলে ভারতবর্ষ 2 পয়সার দাম দিচ্ছে না আমেরিকাকে। যে ভারতবর্ষ 2 পয়সার দাম দেয় না আমেরিকাকে, সে বাংলাদেশকে কি দাম দেবে? তারপরে তো বাংলাদেশ তো ওখানে বসে, বিদেশে বসে যেখানে গিয়েছেন সেখানে ভারতবর্ষ সম্পর্কে উনি বিষোদ্গার করেছেন। আবার ভারতবর্ষে এসে নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়ার জন্য তিনি বিভিন্ন দপ্তরে খলিলুরকে দিয়ে যোগাযোগ করাচ্ছেন। তাই বলছি, আর কত অপমানিত হলে
তবে তিনি বুঝবেন তিনি অপমানিত হয়েছেন। তার এই অফরোডের গাড়ি চলা আর ঝাঁকানি, তাতে কিন্তু ওনার ইমেজ মারাত্মক রকমের ক্ষতি হচ্ছে। ওনার অবস্থাটা কেমন হয়েছে আমি আপনাদের বলি, একটা গল্প ছলে বলছি, এটা বাস্তবেও আপনারা তো দেখেছেন। কারণ আমাদের এখানে কলকাতা শহরে আগে প্রচুর জায়গা ছিল, এখন আর জায়গা টায়গা নেই। এখন আমাদের কমিউনিটি হল ভাড়া করে, যেমন আমার ছেলের বিয়েতেও কমিউনিটি হল ভাড়া করতে হচ্ছে, হল ভাড়া করে সেখানে বিয়ে দিতে হচ্ছে। কারণ এখানে মাটি নেই, সব একেবারে বাড়ি হয়ে গেছে, লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট হয়ে গেছে। তা যখন আগে সামিয়ানা টানিয়ে যখন এই সমস্ত বিয়ে থা হতো না, তখন হালুইকরের সঙ্গে একটা লোক থাকতো বাঁশের লাঠি নিয়ে, তাকে বলতো তারণদার, নাম ছিল তারণদার। তার কাজ ছিল কি, গেটের সামনে এবং চৌহদ্দিতে সে লাঠি নিয়ে ঘুরে বেড়াতো, পাড়ার যত নেড়ি কুত্তা আছে সেই নেড়ি কুত্তাগুলো এসে বিয়ে বাড়ির সামনে ওখানে ভিড় বাড়াতো। আর ওই তারণদার কি করতো, যখনই দেখতো তখনই আচ্ছা করে লাঠি দিয়ে পেটাতো, পেটালে পরে কুকুরগুলো পালিয়ে যেত। আবার হয়তো 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট বাদে আবার দল বেঁধে ওই হাড্ডি খাওয়ার জন্য চলে আসতো। পেয়ে হাজার মারো এই কুত্তাদের, সেই কুত্তারা কিন্তু যাবে না, ওদের গো হাড্ডি না পাওয়া পর্যন্ত ওরা যাবে না। এখন তো আমাদের এখানে নির্বীজকরণ ফরণ হওয়ার পরেতে এখন আমাদের নেড়ি অনেক কমে গেছে, অনেক কমে গেছে, প্রায় 60% নেড়ি কমে গেছে, সব নির্বীজকরণ করে দেওয়া হয়েছে। ওই জন্য নেড়িদের সন্তানাদি খুব একটা হয় না, কারণ এরা রাত্রিবেলা লোককে চলতে দেয় না, যখন তখন তেড়ে আসে, কামড়ে দেয়, তারপরে রাস্তাঘাটে বাস সেবা করে। আমাদের এখানে ঘন ঘন গাড়ি যাতায়াত করে, ব্যস্ত রাস্তায় পারাপার হয়, ফলে আমাদের এখানে নেড়ি কুত্তা কমে গেছে। কিন্তু বাংলাদেশে শুনছি তো নেড়ি কুত্তা অনেক বেড়ে গেছে। আবার নেড়ি কুত্তাদের তাড়ানোর জন্য সে তারণদারও নেই। আর এই এখন না আমাদের ইউনুস সাহেব হয়ে গেছে কি, সেই এরকম হয়ে গেছে, হাড্ডি যেখানে পাবে, হাড্ডির জন্য ইউনুস সাহেব, হাড্ডিটা হচ্ছে একটা ছবি, যার সঙ্গে তার সঙ্গে হোক একটা ছবি ওনার চাই। সে ইটালির মেয়রের অফিসে গিয়ে একটা কাতারের সোফায় বসে তো ছবি তুললো, ওনার ছবি একটা চাই। উনি এনার সঙ্গে দেখা করেছেন, তারপর মানে ওটাকে এস্টাবলিশ করা যে উনি কোথাও গিয়েছেন, কারোর সঙ্গে দেখা করেছেন। আসল কথাটা হচ্ছে উনি আশ্রয়ের সন্ধান করে বেড়াচ্ছেন, কারণ ওনার বুঝে গেছেন পিছে ঘূর্ণি ধরেছে, পিছে ফাটল ধরেছে, বল বাই বাই করে ঘুরছে, কখন কি হয়ে যায় কোনো ঠিক নেই, কোন সময় গতি পড়ে যায়। তা এখন উনি, আমি তখন সেই 6 তারিখের ভিডিওটাতে বলেছিলাম যে এখন উনি দোলাচলে রয়েছেন, যে আদৌ ফিরবেন না ফিরবেন না। যদি দেখেন যে উইকেটের প্রচন্ড রকম ঘূর্ণি, তাহলে কিন্তু ওনার আসার কিন্তু ডেট কিন্তু ঘোষণা করা হয়নি, ডেটটা কিন্তু উৎস রাখা হয়েছে। আমি এই যে আমি আমাদের দেশের এই যে নেড়ি কুত্তার গল্প করলাম, এর সঙ্গে কিন্তু আমি কারণ মেলাতে চাইছি না, আমি একটা উদাহরণ দিলাম যে হাড্ডির লোভ আর ইউনুস সাহেবের ছবির লোভ। আর যে নিজেকে একবার একটা মেয়রের সঙ্গে বসিয়ে দেয়, তার গেটকে যখন নিচে নামিয়ে দেয়, তাহলে প্রধানমন্ত্রী তাকে ভ্যালু দেবে কেন? একটা ছোট একটা স্টেটের একটা শহরের একটা মেয়র, তাও দেখলাম তিনি একটা সিঙ্গেল চেয়ারে, তার যে সহকারী তিনি